করেন, খাতা কলম বের করেন। আজকে যে ম্যাথগুলো করবো বুঝে বুঝে করবেন। বেশি না, আচ্ছা এখন হচ্ছে আমরা যে মেথডগুলো দেখছি না, লাইক গস এলিমিনেশন, পার্শিয়াল ডিফিউশন, গস সাইডাল, জ্যাকোবি, এগুলো দিয়ে আমরা কি করতাম, লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশনস সলভ করতাম, তাই না? অনেকগুলো লিনিয়ার ইকুয়েশনের একটা সিস্টেমকে সলভ করতাম। আচ্ছা এখন আমরা যে মেথড দেখবো সেটা দিয়ে আমরা বেসিক্যালি একটা লিনিয়ার আর নন লিনিয়ার ইকুয়েশনের রুট ফাইন্ড করব, লাইক রুট ফাইন্ডিং মেথড। যেমন এরকম হতে পারে, আর এরকম হতে পারে, ঠিক আছে? লিনিয়ার আর নন লিনিয়ার ইকুয়েশনের রুট, মানে একটা ভেরিয়েবলের রুট আমরা ফাইন্ড করব, ঠিক আছে? ফার্স্টে যে মেথডটা আমরা দেখব সেটা হচ্ছে বাইসেকশন মেথড। বাইসেকশন মেথড বাইনারি টু, তাই না? সেকশন মানে ভাগ বলতে পারি বাংলায় বলি। এই মেথডে বেসিক্যালি বাইনারি সাজানো করছিল, ডিভাইড করে দুই ভাগে, এটাও দুই ভাগে ডিভাইড করবে। কি ডিভাইড করবে? রুটের রেঞ্জটা, ঠিক আছে? লাইক আপনার কাছে একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনে আমার x হচ্ছে ভেরিয়েবল বা x এর মানটা আমরা বের করতে চাচ্ছি, তাই না? সো আপনাকে প্রথমে বলে দেওয়া থাকবে আর আপনাকে আগে ফাইন্ড করে নিতে হবে যে এই x এর মানটা কত থেকে কত রেঞ্জের মধ্যে রয়েছে। লাইক আমি বললাম যে এই x এর মানটা 1 থেকে 3 এর রেঞ্জের মধ্যে রয়েছে, অর্থাৎ এই x এর মানটা হতে পারে 1, হতে পারে 3, আর এর মিডল কোন একটা ভ্যালু, ঠিক আছে? ম্যাম এখানে কি ফ্র্যাকশন ভ্যালু অ্যাকসেপ্টেবল? হ্যাঁ, ফ্র্যাকশন ভ্যালু অ্যাকসেপ্টেবল, অর্থাৎ 1, 3 বা 1, 3 এর মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে। সো এটা আমার রেঞ্জ আমি ধরে নিলাম এটা হচ্ছে 1 আর হচ্ছে 3, ঠিক আছে? সো বাইসেকশন মেথডে আমরা কি করব, এই রেঞ্জটাকে বারবার হাফে ভাগ করব, ঠিক আছে? যেমন বাইনারি সার্চ আমরা করতাম, তাই প্রথমে আমরা এটাকে হাফে ভাগ করলাম, 1 + 3 ডিভাইডেড বাই 2, হাফ পাইলাম। এখন আমরা চেক করে দেখলাম যে রুটটা আসলে 1 থেকে 1.5 এর মধ্যে, 1 থেকে 1.5 এর মধ্যে। সো আমার কি এই পার্টটুকু চেক করার দরকার আছে? সো এইটুকু আমার ক্রস, তারপর আমি এইটুকুর মধ্যে আবার চেক করব, সেটা আবার নিজে আমরা বের করব। সো এটা মিডল পয়েন্ট আমরা বের করলাম, মিডল পয়েন্ট বের করার পরে দেখলাম যে এই সাইডে রুটটা নেই, এই পার্টটুকু। সো আমরা আবার এই পার্টটুকু এভাবে করতে 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 একটা রেঞ্জটা কি হয়ে যাবে, ন্যারো হয়ে যাবে, ঠিক আছে? লাইক তখন এরকম লাইক রেঞ্জ চলে আসবে 2.33 থেকে 2.34 এর মধ্যে। সো তখন কি দেখেন এখানে কি স্লাইড একটা ডিফারেন্স রয়েছে। যখন এরকম ন্যারো ডাউন হয়ে যাবে এই রেঞ্জটা, ন্যারো ডাউন হতে 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 দেখবেন যে একটা ভ্যালু পাচ্ছি, একটা ভ্যালু আমি পাচ্ছি, তখন আমরা সেটাকে ধরে নেব কি রুট। আমার বুঝতে পারছি? আবার একবার দেখাচ্ছি, হ্যাঁ আরেকবার দেখাচ্ছি, ম্যাথটা হলে আরো ক্লিয়ার হবে। না এই সবাই একটু খেয়াল করেন, আমরা আজকে হচ্ছে
বাইসেকশন মেথড। এর নাম থেকে বোঝা যায় আসলে কাজটা কি, ঠিক আছে? সো এইখানে আমাদের আননোন ভেরিয়েবল কোনটা এই ইকুয়েশনের মধ্যে বলেন তো? x x। এখানে x এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে x এর মান কি? রুট, তাই না? এখানে যদি আমাদের এই x এর যে কোনো একটা মান বসিয়ে যদি ইকুয়েশন ইউজ করতে 0 হয়, তাহলে আমরা বলি না যে সেটা আমাদের রুট বা স্যাটিসফাই করতেছে আমার ইকুয়েশনটাকে। সো এই x এর মানটাই আজকে আমরা নির্ণয় করে দেখব দুইটা মেথড ইউজ করে। সো বাইসেকশন মেথডে বেসিক্যালি এই x এর যে ভ্যালুর জন্য বাইসেকশন ফার্স্ট পজিশন দুইটাই ভ্যালুর জন্য যেই রেঞ্জটার মধ্যে ভ্যালুটা রয়েছে সেই রেঞ্জটা আমাদের দরকার। লাইক x এর মানটা আমি ধরে নিয়েছি যে 1 থেকে 3 এই রেঞ্জের মধ্যে রয়েছে। যে কোনো কিছু আসতে পারে, 1 থেকে 5 আসতে পারে বা মাইনাস থেকেও আসতে পারে। সো 1 থেকে 3 এর মধ্যে হচ্ছে x এর মানটা রয়েছে, ঠিক আছে? সেটা হতে পারে 1, 3, 1.5, 1.99, 2.5 সামথিং যে কোনো কিছু হতে পারে। সো আমরা কি করব, যেহেতু এখানে নামই আছে কি বাইসেকশন, মানে কি করব আমরা এই রেঞ্জটাকে সবসময় দুইটা ভাগে ভাগ করব। রেঞ্জটাকে কি করব? দুইটা ভাগে, লাইক বাইনারি সার্চের সাথে খুব ভালো করে রিলেট করতে পারবে, ঠিক আছে? সো ফার্স্টে আমরা কি করলাম, দুইটা ভাগে যদি আমরা ভাগ করতে চাই তাহলে আমাদের প্রথমে কি লাগবে? মিড পয়েন্টটা লাগবে, তাই না? মিডল পয়েন্টটা লাগবে, দুইটা রেঞ্জের মধ্যে মিড কোন ভ্যালু রয়েছে। সো এটাকে আমরা এইভাবে বের করি যে দুইটা লোকে যোগ করে দুই দ্বারা ভাগ। সো মিড ভ্যালুটাকে আমরা 1.5। এরপর একটা চেকিং হবে, সেগুলো আমরা দেখব মেথডে। চেকিং করার পরে আমরা দেখতেছি যে রুটের ভ্যালুটা আসলে 1.5 থেকে 3 এর মধ্যে, 1.5 থেকে 3 এর মধ্যে। তাহলে এই পাশের যে রেঞ্জটুকু রয়েছে এখানে কি চেকিং করা দরকার আছে? নেই, রুটের ভ্যালু তো 1.5 থেকে 3 এর মধ্যে, ঠিক আছে? যেটা আগে চেক করব এটা কি আগে করতে হবে না? হ্যাঁ, আগে রেঞ্জটাকে ভাগ করে চেকিং করতে হবে, সেটা আমরা মেথডিক্যালি আরো ভালোভাবে বুঝতে পারবেন। এখন জাস্ট থিওরিটিক্যালি আমরা এটা বুঝি, ঠিক আছে? সো আমরা এই পাশে রেঞ্জটাকে কি করে দিলাম? বাদ, এইটুকু আমার নেই। এখন আমার নতুন রেঞ্জ কি হয়ে গেল? 1.5 থেকে 3। এখন আবার এই 1.5 আর 3 মিড পয়েন্টটাকে বের করব, ঠিক আছে? 1.5 আর 3 এর মিড পয়েন্টটাকে বের করব। মিড পয়েন্ট বের করার পরে চেক করব যে এটা কি লেফট সাইডে আছে নাকি রাইট সাইডে আছে। যদি রাইট সাইডে থাকে, মনে করেন ধরে নিলাম রাইট সাইডে আছে, তাহলে এইটা কি? এইটুকুতে আমার নতুন রেঞ্জ। এভাবে করে এইটাকে ছোট ভাগ 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 করতে 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 একটা আমি দেখব কি যে রেঞ্জটা যেটা আছে সেটা অনেক ন্যারো হয়ে গেছে, অর্থাৎ তার মধ্যে যে ডিফারেন্সটা সেটা অনেক কম বা একটা ভ্যালুই আসতেছে। লাইক এরকম 3.7492, আরেকটা আসছে 3.7499, ঠিক আছে? দেখেন এই যে রেঞ্জটা, এই রেঞ্জের মধ্যে যে ডিফারেন্সটা অনেক কম, তাই না? সো আমরা কি করব, লাইক লাস্টে যে ভ্যালুটা পাইছি সেটাকে হচ্ছে আমরা আমাদের রুট হিসেবে ধরে নেব। কারণ এরপর আপনি যতই ডিভাইড করবেন দেখবেন যে সেম ভ্যালুই পাচ্ছেন, ওর আশেপাশে একটু হয়তো বা হালকা পাতলা এরর আসতে পারে বা অনেক সময় এক্সাক্টও চলে আসতে পারে, ঠিক আছে? বুঝতে পারছে এখন যে কিভাবে কাজটা হচ্ছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা মেথডে যাইতে হবে। মেথডটা একদম ইজি, জাস্ট একটু বুঝে করতে হবে। এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা এনে সবাই করেন খাতা, ঠিক আছে? से बढ़ते हैं আচ্ছা দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে? এই ইকুয়েশনের রুটটাকে আমাকে ফাইন্ড করতে হবে, বের করতে হবে। আর এর রেঞ্জটা বলা আছে, এইগুলো বলা থাকতে পারে বা এমনিও বলা থাকতে পারে
হ্যাঁ লোয়ার লিমিটটা হচ্ছে লাইক বলা যেতে পারে যে a is equal to 1, লোয়ার লিমিটে ধরে নিয়েছি a আর b is equal to 2, আপার লিমিট হচ্ছে b বা আপার রেঞ্জ লোয়ার রেঞ্জ যেটা আপনি বলেন, ঠিক আছে? সো এরকম কোশ্চেনে দেওয়া থাকতে পারে আর এরকম কোশ্চেনে দেওয়া থাকতে পারে, বলে দেওয়া হবে যে লোয়ার রেঞ্জটা কত আর আপার রেঞ্জটা কত, বা বলে দেওয়া নাও থাকতে পারে। যদি বলে দেওয়া না থাকে তাহলে কিভাবে বের করবে রেঞ্জটা দেখেন। দেখা যেটা ছোট এটা লোয়ার নো চেকিং এর একটা ওয়ে আছে। আচ্ছা প্রথমে তুমি বুঝো না আপনারা কি করবেন, এই ইকুয়েশনে 0 থেকে বসানো শুরু করবেন, মাইনাস থেকে বসানো শুরু করতে পারেন, 0 থেকে বসানো শুরু করবেন। যদি 0 থেকে বসাই তাহলে পাচ্ছি -2, তারপর 1 বসাবেন, অর্থাৎ যে সিকুয়েন্সিয়াল রিয়েল নাম্বারস গুলো রয়েছে সেগুলো আমরা বসানো শুরু করব, ঠিক আছে? এভাবে করে 1 বসানো পাচ্ছি কত, এই টেকনিকটা যদি দেওয়া না থাকে, হ্যাঁ রেঞ্জ যদি দেওয়া না থাকে, রেঞ্জ যদি দেওয়া না থাকে, আপনি মনে করেন রেঞ্জ জানেন না যে কোন রেঞ্জের মধ্যে রুটটা রয়েছে, তাহলে 0 থেকে শুরু করব। 0 থেকে শুরু করব। 0 বসে আমরা পেলাম -2, 1 বসে পাচ্ছি কি -2, 2 বসাচ্ছি। আচ্ছা এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে কখন গিয়ে থামবো তাহলে, তাই না? রিয়েল নাম্বার থামবো যখন যেই ভ্যালুটা বসিয়ে, মনে করেন এখানে 0 বসিয়ে পেয়েছি কত -2, 1 বসিয়ে পেয়েছি -2, 2 বসিয়ে পেয়েছি 4, দেখেন পরপর যদি আপনি নেগেটিভ পজিটিভ নাম্বার পান, এই যে ভ্যালুগুলো বসানোর পরে পরপর যদি আপনি নেগেটিভ পজিটিভ নাম্বার পান, দেখেন 1 বসানোর পরে নেগেটিভ পেয়েছি, 2 বসানোর পরে পজিটিভ, বুঝতে পারছি? আবার বলি পজিটিভ ভ্যালু নাম্বার বসানো পেলাম শুরু করবেন, হ্যাঁ 0 1 2 এভাবে করে বসানো শুরু করবেন। যখন এই 0 বসানোর পরে যদি আপনি দেখেন যে নেগেটিভ আসছে, 1 বসানোর পরে পজিটিভ আসছে, তাহলে আর বাকিগুলো বসানোর দরকার নেই। মানে অর্থাৎ একটা পজিটিভ পরপর একটা যদি নেগেটিভ পেতে হবে। হ্যাঁ পরপর নেগেটিভ পজিটিভ, পরপর নেগেটিভ পজিটিভ, যদি এটা আসে এখানে লিখে দেন যে নেগেটিভ দেন হচ্ছে পজিটিভ। যদি এই ভ্যালু পেয়ে যান তাহলে বুঝবেন যেই ভ্যালুটা বসিয়ে নেগেটিভ পেয়েছেন সেটা হচ্ছে আপনার লোয়ার রেঞ্জ, আর যেই ভ্যালুটা বসিয়ে পজিটিভ পেয়েছেন সেটা হচ্ছে আপনার আপার রেঞ্জ। দেখেন পরপর যদি আমরা নেগেটিভ পজিটিভ পাই, যেই ভ্যালুটা বসিয়ে আমরা নেগেটিভ পেয়েছি সেটা হচ্ছে কি আমার লোয়ার রেঞ্জ, আর যেটা বসিয়ে আমি পজিটিভ পেয়েছি সেটা হচ্ছে কি আমার আপার রেঞ্জ। বুঝে ট্রাই করি, ঠিক আছে? একটু ইজি একদম মেথড। যদি একটা নেগেটিভ আর একটা পজিটিভ পাইছি, পজিটিভ নেগেটিভ যদি পান মানে একটা একটা নেগেটিভ, এখানে তো দুইটা নেগেটিভ, একটা নেগেটিভ পাইলেও সেম হবে। না না দুইটা না, প্রথমটা তো বাদ, পরে এটা তো বাদ, এটা বাদ। পরপর নেগেটিভ পজিটিভ কোথায় পেয়েছি? এইটা আচ্ছা মানে ধরেন প্রথমটা পজিটিভ, মানে প্রথম দুইটা যদি নেগেটিভ থাকে পরে যদি পজিটিভ থাকে ওটার জন্য কি আরে প্রথম যদি আচ্ছা এটাই তো বলবো না। ঠিক আছে, এখানে তো প্রথমটা কি পেয়েছি? নেগেটিভ পেয়েছি, তারপরে কি পজিটিভ পেয়েছি? জি ম্যাম, যদি পজিটিভ পাই, এখন পজিটিভ পরেরটা নেগেটিভ করবে, হ্যাঁ তখন কিন্তু তাহলে হচ্ছে এটা নেগেটিভ, এইটা লোয়ার রেঞ্জ, এটা আপার রেঞ্জ, তাহলে এটা দরকারই নেই আমার। বুঝলেন? আমার কোশ্চেনটা হচ্ছে ম্যাম ধরেন মানে প্রথমটা পজিটিভ পাইছি, পরেরটা পরেরগুলো নেগেটিভ পাইছি, positive তাহলে কি হবে। প্রথমটা কি লোয়ার রেঞ্জ হবে আর পরেরটা কি আপার রেঞ্জ হবে, এরকম না? আচ্ছা প্রথমটা পজিটিভ পেয়েছি, পরেরটা পরেরটা নেগেটিভ পাইছি, নেগেটিভ পেয়ে গেছি। এটা কোনো চান্স হ্যাঁ এটা লোয়ার রেঞ্জ হবে, তাহলে এটা আপার রেঞ্জ হবে। এটা তো চান্সই নেই ম্যাম, ওখানে তো মাইনাস নেগেটিভ মানে সবসময় লোয়ার রেঞ্জ। হ্যাঁ ওই ক্ষেত্রে তো ম্যাম এই লজিক কাজে লাগবে না, ওই ক্ষেত্রে তো এই লজিক কাজে লাগবে না। অর্থাৎ আমি বলি, ঠিক আছে, মেইন কথা নেগেটিভ পাইলে ওটা f লোয়ার of a, হ্যাঁ এখানে a আমরা লোয়ার রেঞ্জ ধরে নিয়েছি, সো a এর মান বসানোর পরে এবং b এর মান বসানোর পরে যদি আমরা নেগেটিভ কোন মান পাই, আপনি কখনোই পজিটিভ নেগেটিভ পাবেন না, হ্যাঁ নেগেটিভ পজিটিভ পাবেন না। ওটা নাই বলা, এটা তো পসিবিলিটি নেই। অর্থাৎ a ধরেন আপনার লোয়ার রেঞ্জ আর হচ্ছে b হচ্ছে আমার আপার রেঞ্জ। এই লোয়ার রেঞ্জের ভ্যালু ফাংশনে বসানোর পরে এবং আপার রেঞ্জের ভ্যালু ফাংশনে বসানোর পরে দুটো গুণ করলে যদি নেগেটিভ মান আসে, দুটো গুণ করলে যদি নেগেটিভ মান আসে, দেখেন প্রথমবার আমি যখন 0 বসিয়েছি পেয়েছি কত -2 আর 1 বসিয়ে পেয়েছি -2 -2 গুণ করলে কি আমার পজিটিভ হয়ে যাচ্ছে, তাই না? -2 -2 গুণ করলে আমার কি হয়ে যাচ্ছে? পজিটিভ। তারপরে যখন আমি 2 বসিয়েছি তখন আমি
সেটা, আর 2 বসিয়ে যেটা পেয়েছি সেটাকে যদি আমি গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি? নেগেটিভ ভ্যালু পাচ্ছি অবভিয়াসলি, -2 আর 4 -8 পাচ্ছি, তাই না? যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে অর্থাৎ f অফ a এবং f অফ b কে গুণ করার পরে যদি আপনার নেগেটিভ ভ্যালু আসে আর আপনি এইটা জাস্ট মনে রাখেন, এটা মনে রাখা লাগবে না যে পরপর নেগেটিভ পজিটিভ, ঠিক আছে? যে দুইটা ভ্যালুকে বসানোর পরে যদি নেগেটিভ মান আসে তাহলে ধরে নিব যে পরপর ভ্যালু প্রথমটা হচ্ছে আমার যেটা বসে আমি নেগেটিভ মান পেয়েছি সেটা হচ্ছে আমার লোয়ার রেঞ্জ, আর যেটা বসে আমি পজিটিভ মান পেয়েছি সেটা হচ্ছে আমার আপার রেঞ্জ। আবার বলতেছি, সবাই বুঝতে পারছি? দেখেন এটা হচ্ছে আমাদের ফাংশন, ফাংশনে হচ্ছে আমরা 0 থেকে মান বসানো শুরু করব, ঠিক আছে? প্রথমে 0 বসানোর পরে কত পেয়েছি? -2। এই 0টাকে আমি ধরে নিলাম a আর 1টাকে ধরে নিলাম b। এই বসানোর পরে পেয়েছি -2 আর b হিসেবে 1 বসানোর পরে পেয়েছি -2। সো -2 যে ভ্যালু এটা যদি গুণ করি তাহলে আমরা পাই পজিটিভ। সো তখন আমরা বলবো না যে এটা রেঞ্জ। কখন রেঞ্জ বলবো? যখন পরপর যে দুইটা ভ্যালুকে যদি আমি ফাংশনে বসাই তাহলে যে ভ্যালুগুলো আসবে তার গুণফলটা যদি আমার নেগেটিভ হয়। দেখেন যে 1 বসানোর পরে আমি কত পেয়েছি? -2 আর 2 বসানোর পরে 4। সো -2 আর 4 যদি আমি গুণ করি তাহলে একটা নেগেটিভ মান পাবো। সো নেগেটিভ মান কখন আসে? তখন নেগেটিভ পজিটিভ গুণ হয়, তাই না? তার জন্য আমি নেগেটিভ পজিটিভ প্রথম বলেছি। সো এখন আমরা বলতে পারতেছি যে আমাদের রেঞ্জ কত? 1 আর 2। 1 আর 2 রেঞ্জ কিন্তু এইটা না, রেঞ্জ হচ্ছে যেই ভ্যালুটা বসিয়ে আমরা মানগুলো পেয়েছি, এটা ভুল করতে, ঠিক আছে? ফার্স্ট ইকুয়েশনে আমরা প্রথমে আমার a ধরে নিলাম আমার লোয়ার রেঞ্জ আর b ধরে নিলাম আমার আপার রেঞ্জ। সো আমরা কি বললাম যে রেঞ্জটাকে আমরা দুই ভাগে ভাগ করব। দুই ভাগে ভাগ করতে হলে কি বের করতে হবে আমাদের? মিড পয়েন্ট, তাই না? সো মিড পয়েন্টটাকে আমরা ধরে নিলাম c। মিড পয়েন্টটাকে ধরে নিলাম c। এটাকে a1 দেন, এটাকে b1 দেন, তাহলে বুঝতে সুবিধা হবে। সো c1 কি দাঁড়ায়? 1 + 2 / 2 1.5, ঠিক আছে? এইটুকু বুঝছি? সবাই বুঝছি? এটা আমার লোয়ার রেঞ্জ, এটা আমার আপার রেঞ্জ। যেহেতু ফার্স্ট ইটারেশন তার জন্য e1 b1 দিয়েছি, ঠিক আছে? আর আমরা যেহেতু এটাকে দুই ভাগে ভাগ করব সো আমাদের লাগবে মিড পয়েন্ট, এবং মিড পয়েন্টটাকে আমরা c ধরে নিছি, ঠিক আছে? সো c আমরা তো জানি যে দুইটাকে যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমাদের মিড পয়েন্টটা বের হবে। এটা আমরা বের করেছি। আচ্ছা, এরপরে ইজি জাস্ট একই কাজ আপনাদের বারবার করতে হবে। এখন c এর যে ভ্যালুটা পেয়েছেন না, c এর যে ভ্যালুটা আমরা পেয়েছি এটার সাথে যোগ করে দুই দেওয়া বাকি হবে। হ্যাঁ, কেন করতে হবে সেটা আমি বলবো। আমরা কি বলেছিলাম যে আমরা রেঞ্জটাকে কি করব? দুই ভাগে ভাগ করব। দুই ভাগে ভাগ করার পর এখন আমরা কিভাবে সিলেক্ট করব যে এই পার্টটার মধ্যে রুট আছে নাকি এই পার্টটার মধ্যে রুট আছে, তাই না? আমরা সিলেক্ট করতে হবে যে লেফট যে 1 থেকে 1.5 এর মধ্যে রুট আছে নাকি 1.5 থেকে 2 এর মধ্যে রুট আছে, তাই তো? সো সেইটা চেক করার জন্য হচ্ছে আমাদের c এর মানটাকে আমরা আবার ফাংশনে বসাবো। c এর মানটাকে আবার ফাংশনে বসাবো। c এর মান কত? c এর মান হচ্ছে 1.5। আমি একসাথে বসিয়ে দিলাম, ঠিক আছে? বসিয়ে দাও। আমরা কি ডাইরেক্ট মান বসাবো? না না, f of c1 তো না। c এর মানটাই ফাংশনে বসাবে। c এর মানটাই ফাংশনে বসাবে। এই যে ফাংশন এটা হচ্ছে c1 এর মান 1.5 বসিয়ে x এর জায়গায়। এখন x এর মান তাহলে 1.5 বসাবো। বুঝতে পারছি এইটুকু? এই পার্টটা বুঝতে পারছি? এই যে এই ফাংশনে হচ্ছে 1.5 টাকে বসিয়েছি, ঠিক আছে? দেখেন বসানোর পরে আমরা কি মান পেয়েছি? নেগেটিভ মান পেয়েছি। নেগেটিভ মান কাকে রেফার করে? লোয়ার রেঞ্জ। নেগেটিভ মান কাকে রেফার করে? লোয়ার রেঞ্জকে। সো
সো এখন 1.5 আমার কি হয়ে যাবে নতুন লোয়ার রেঞ্জ আগে লোয়ার রেঞ্জ কত ছিল 1 এখন আমার নতুন লোয়ার রেঞ্জ হয়ে যাবে কত 1.5 আর আপার রেঞ্জ যা ছিল তাই ঠিক আছে বাইনারি সার্চ আপনারা যেটা করতেন মিড প্লাস 1 করতাম বা n মাইনাস 1 করতাম সো এখানেও সেম জিনিসটাই করব তো সেকেন্ড আইটারেশনে গিয়ে আপনার a হয়ে যাবে 1.5 আর b হয়ে যাবে 2 বুঝতে পারছি এখন আবার কি করতে হবে বলেন তো মিড পয়েন্ট বের করতে হবে তাই না মিড পয়েন্ট বের করে আবার ফাংশনে বসাবেন এটা কি ম্যাম ওই দিনের অঙ্কের মতন করে চলতেই থাকবে? হ্যাঁ এটাও সেম পদ্ধতি বাবা রে। আপনারা মনে করবেন All এটা is ইজি Easy না। ইজি ওই বইটা কি C2 হয়ে যাবে? হ্যাঁ C2 হয়ে যাবে এটা A2 এটা B2 এখন C2 বের করে ওটা তো P1 ই ম্যাম। আরে বলেন বের করতে এটা সেকেন্ড ইটারেশন না সেকেন্ড আচ্ছা। ইটারেশনে P2 দিতে তাহলে বুঝতে সুবিধা হবে যে ইটারেশন কত বুঝে বুঝে করেন দেখবেন ইজি হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন ক্যালকুলেটর রাখতে পারবে আর টেবিল উপরে রাখতে পারবে। নিচে থেকে টেবিল উপরে রাখবে। আর আবার আবার নিচে রেখে দেবে। একটু তো জায়গা করে রেখে দেবে। পরীক্ষার দিন আমরা মনে করে নিয়ে আসি ঠিক আছে এক একজন লিখে আরেকজনের ক্যালকুলেটর নিয়ে টার্ন এটাই তো সিস্টেম যেন দেখতে পারে ক্যালকুলেটর এটাই তো ম্যাম হ্যাঁ তা তো আমরা বুঝতে পারি যে অ্যানসারটা টাইপ আমাকে করে আগে তারপর details তো দিয়ে বলতে দেন ম্যাম এটা শুধু ফুয়াপ করা আর তো কর ঠিক আছে পরীক্ষা মনে থাকবে না হ্যাঁ তুই কত পারস ঠিক আছে পিছন থেকে কুচা বান্ধি হয়েছে এটা চ্যালেঞ্জ দিছে আপনি লক্ষ্য করে দেখেন ঠিক আছে না এবার হইতেছে থাকা গেল না আচ্ছা এখন 1.75 কে দেখেন বসতে পারা ম্যাম যায় 1.609 একটু বড় মান নিয়ে ঠিক আছে 1.609 হ্যাঁ 60 ওইখানে দেখেন মান আছে 3756 অবশ্যই ডেসিমাল পয়েন্টের পরে চারটা ডিজিট নাও ট্রাই করবেন ঠিক আছে যত দূরে নিতে পারেন সেটা বেটার চারটা ডিজিট নাও ট্রাই করবেন একদম ছোট মান নিয়ে না এটার তাহলে কিন্তু ক্ষেত্রে- আমাদের ভুল আসবে এটার ক্ষেত্রেও একটা সেম কোশ্চেন ম্যাম। এটা কখন যে আমরা থামবো? হ্যাঁ হ্যাঁ সেটা আমি বলতেছি এখন আমরা এটা কি করব দেখেন এখানে আমরা কি মান পেয়েছি পজিটিভ সো এটা আমার কি হয়ে যাবে নতুন কি রেঞ্জ হবে আপার রেঞ্জ নেগেটিভ পেলে সেটা হবে লোয়ার রেঞ্জ নতুন আর পজিটিভ পেলে সেটা হয়ে যাবে নতুন আপার রেঞ্জ সো থার্ড ইটারেশনে কি হবে থার্ড ইটারেশনে আমার A3 হবে হচ্ছে আমার যা ছিল তাই বাট B3 চেঞ্জ হয়ে যাবে 1.75 বুঝতে পারছি আচ্ছা আপনারা আরো দুই দিন পাঁচটা ইটারেশন এখানে কি তিনটা ইটারেশন দুইটা ইটারেশন করছি না আমরা আর 11টা হচ্ছে করি। আপনারা তিনটা ইটারেশন করেন ঠিক আছে এতগুলো করে কি হবে? এগুলো করতে হবে তো করেন আর তিনটা ইটারেশন করেন এখান থেকে করে দেন বাসায় গিয়ে পড়াশোনা তো করেন না তাহলে বাসায় গিয়ে একবার দেখলেই হয়ে যাবে ঠিক আছে ম্যাথ তো একটু প্র্যাকটিস করতে হবে বাসায় যে ঘুমাইতে যাবে না। পরে ইটারেশনগুলো করেন 6 নাম্বার ইটারেশন পর্যন্ত করেন বা 5 নাম্বার ঠিক আছে এটা চেঞ্জ হয়ে যাবে না? হ্যাঁ এখন আমরা নতুন B3 টা চেঞ্জ হবে না? বিসি তো চেঞ্জ হয়েছে 1.75 হয়ে গেছে না ও আচ্ছা আচ্ছা, আমরা তো নিচে মনে করছি। এখন হচ্ছে A3 পাবো, এখন A3 পাবো 1.609 মনে করতে করেন ইন্ডিভিজুয়াল করেন তারপর মিলান ক্যালকুলেটর C3 মান বের করেন এটা তো পজিটিভ মান আসছে। পজিটিভ আসলে কি চেঞ্জ হবে হ্যাঁ। আপার রেঞ্জ তাই না 1.625
625 কোনটার মানে 1.625 আসে না না C3 C3 এখন ফাংশনে বসান C3 এর মান 0.360 মনে হয় সিটির মান তোমার হয়তো এই দেখেন হ্যাঁ ফাংশনে বসান কেন তোর তো লাগবে তো ফ্লাইং রোবটের কি রোবট চালাবে and BM মান 1.75 হলো কোথায় ম্যাডাম এখানে BM মান B3 এর মান হ্যাঁ 1.75 কেন হয়েছে দেখেন এই যে এই ফাংশনে আমরা 1.75 বসিয়েছি যখন তখন কি পেয়েছি পজিটিভ মান সো পজিটিভ মান পেলে আমরা হচ্ছে আপার রেঞ্জটাকে চেঞ্জ করব খেলছেন না রোবট থেকে পজিটিভ যদি পয়েন্ট হয় তাহলে পয়েন্ট পজিটিভ ম্যাটার না আপনার রেজাল্ট কোনটা পাচ্ছেন ম্যাম এখানে 1.6 নেই নেই হ্যাঁ পজিটিভ তাহলে এই 0.6 আপার রেঞ্জ 1.6 আপনি বারবার আপনারা জানতে পারেন সেটা কোনো সমস্যা আরে নেই sorry, ওয়ার্ডে আমরা এটা পুরো আটকাম হয়তো ওয়ার্ডে চেঞ্জ হচ্ছে বা আপার রেঞ্জ ট্রিপল সিক্স কন্টিনিউয়াস চেঞ্জ হবে না বাবু ঠিক আছে এত বড় সংখ্যা কেন থ্যাংক ইউ ভগবান ঠিকই বুঝেছ ভগবান মানি নেই অপমান কি সারাদিন ক্লাস মানে সপ্তাহে 3 দিন ক্লাস হবে শুক্রবার আসে তারপর এক মাসে কি যুক্তি আবার আসলে টাইমের ওটা পোলা পাবে না এই সবাই বুঝতে পারছি তো ম্যাম জি ম্যাম তো পারছি ম্যাম পরীক্ষা অনেক সুন্দর করে অ্যানসার কি পড়া C4 এর মান মাইনাস C4 এর মান মাইনাস আসছে তো মাইনাস সাইন বসানো তারপর ম্যাম মানে C4 এর মান মাইনাস আসছে মাইনাস তো আসছে কত না বলবো ফোন দিয়ে করতেছি তাহলে বলবো কারণ এটা তো পজিটিভ রেঞ্জের মধ্যে রেঞ্জের মধ্যে আসে and 0.25 ভুল হয়েছে হয়তো হ্যাঁ কারণ যেই রেঞ্জ না এই রেঞ্জের মধ্যে আসবে নেগেটিভ তো আসবে না 1.655625 ভালো করে দেখেন 1.5625 এটা ব্যবস্থা করতে হবে 5 6 একটু বেশি মান নেবেন হ্যাঁ ও আপনি 5 6 বারবার বলছি আপনাদের ক্যালকুলেটর নিয়ে আসেন এর জন্য ক্যালকুলেটর নিয়ে আসেন অনেকদিন পরে মিউজিকটা ছোটবেলা না আচ্ছা ম্যাম এই দেশে দেখ আমি বলে একটু বেশি মান নেবেন ঠিক আছে চারটা পাঁচটা ডিজিট আসলে ওটা নিয়ে নেবেন তাহলে হচ্ছে আপনার ম্যাথটা তাড়াতাড়ি শেষ হবে আর কম ডিজিট নিলে ভিডিওটা বেশি আসবে সবাই পরে ওঠে আমি তো করতে জি স্যার পজিটিভ মানে তো আসবে
পরেরটা তো নেগেটিভ আসবে। রেঞ্জ কখনো নেগেটিভ আসবে না, কারণ এটা রেঞ্জ পজিটিভ আসবে অলওয়েজ। এমনি মান পজিটিভ আসবে, ফাংশন আসবে। আর কত বের করব? তো বের আসলেই তো ম্যাম ফিফথ পর্যন্ত বের করব। হ্যাঁ, পুরো ফিট পর্যন্ত। জি ম্যাম। দেখা থেকে এটা মিলছে কিনা? এর মান লাস্টে কয় বলেছে? 1.5 আর বি মান কত? 1.5625। ইয়ে তুইও বলছিস? জি ম্যাম। এইটা আসলে লাস্টে চেক করেন। জি ম্যাম এটা বেশি। এই বাকিটা মিলছে দেখেন। 2000 মিটার নেই। আমি করিই নাই, কে দেখে? পরেরটা 6 এ। কত? এই ম্যাথ ইজি লাগতে পারে, কিন্তু যদি না করেন তাহলে কিন্তু ইজি লাগবে না, ঠিক আছে? বা অবশ্যই পড়তে হবে। একবার পড়লে তখন দেখবেন যে ইজি হয়ে গেছে। আপনারা এভাবে যদি এক্সামে আপনাদের মনে হয় যে টাইম মানে এভাবে কোনো ওয়েস্ট হয়, তাহলে হচ্ছে কি করবেন? ফার্স্টে লাইক একটা স্টেপ আর দুইটা স্টেপ, ঠিক আছে? জাস্ট হাতে করে দেখবেন যে কিভাবে করতেছেন, প্রত্যেক পয়েন্টে কিভাবে বের করতেছেন, কিভাবে হচ্ছে ফাংশনে বসাচ্ছেন না, আর বাকিগুলো হচ্ছে টেবিল করে দিবেন, ঠিক আছে? টেবিল করলে ইজি হবে, টেবিল করলে বেশি ইজি লাগে। সো প্রথম দুইটা স্টেপ অবশ্যই ইলাবোরেটলি করবেন, একটু মানে এক্সপ্লেনেশন লাগবে না, যেভাবে এখানে করেছেন। কত পর্যন্ত করা হবে? 11 এইখানে কয়টা করা লাগছে? দেখেন কেন এমন করা লাগতেছে? এখানে আমার মেইন রুট কে বলেন তো? সি। সি যেটা বের করতেছি না, এটা তোমাদের রুট। সো সি এর 10 এবং 11 এর মান দুটো দেখেন তো একটু মিলছে। কয়টা ডিজিট পর্যন্ত মিলে যাচ্ছে? হ্যাঁ 520। এই যে চারটা ডিজিট পর্যন্ত মিলে যাচ্ছে। আমরা গস সাইডারে বা জ্যাকোবিতে যেরকম করেছি না, যে পরপর যে দুইটা আইটেশনের ভ্যালু হচ্ছে আমার মিলে যায় চারটা ডিজিট পর্যন্ত, তাহলে হচ্ছে আমরা কি করব? তখন স্টপ করে দিব ইটারেশনটা। তখন কি করে দিব? স্টপ করে দিব। আরেকটা মেথড আপনাদের দেখতে হবে, সেটা হচ্ছে ইরর বের করা, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি ইররটা কিভাবে বের করে ক্যালকুলেট করবেন। এই বুঝতে পারছি, মেথডটা সবাই বুঝতে পারছে, আপনি বুঝতে পারছেন? আর ইটারেশন কখন পর্যন্ত কখন স্টপ করবেন? যখন হচ্ছে পরপর দুইটা ভ্যালুতে দেখবেন যে চার পাঁচটা ডিজিট মিল চলে আসছে, ঠিক আছে? সো এই মিলটা আনার জন্য আপনাদের হচ্ছে একটু বেশি ডিজিট করে নিতে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনাদের যে মানগুলো আসবে সেগুলো প্রিসাইজ মান আসবে, ঠিক আছে? আর যদি ছোট ছোট মান হয় তাহলে একটু বেশি ইটারেশন লাগতে পারে। আচ্ছা, এখন যদি আপনাদেরকে বলা হয় যে পরপর দুইটা আইটারেশনে ইরর বের করে, লাইক অ্যাবসলিউট ইরর বা রিলেটিভ ইরর বা রিলেটিভ পার্সেন্টেজ ইরর, যে ইররগুলো আমরা দেখছি সেটাকে আমরা বের করতে পারবো? মনে আছে? আচ্ছা, সো ইরর কিভাবে বের করবে সেটা আমরা দেখে দিই। যদি আমাদের অ্যাবসলিউট ইরর বের করতে পারবো,
শর্টকাটে লিখে খাবে কি ম্যাম এই ফর্মুলাগুলো পড়িয়েছি না ওকে একটা কথা বলি এটা কি বিশ্লেষণ মেথডের অংশ এই ইউরো আপনাদের পড়িয়েছি না ইউরোর চ্যাপ্টার আমার তো মিস মনেই নেই মনে হয় হ্যাঁ পড়াইছি না এটা ফার্স্ট পেজে ক্লাসগুলো চাকরি নিতেছে এই কোর্সে ক্লাস হয়েছে লোক ক্লাস এমনি তো লাগে তুমি আইসা আমি তোমার ক্লাস দেবো ডাটা স্ট্রাকচার তো একটা ক্লাস আপলোড এই যে দেখো দেখি না তোমার দেখেন আপনি কারে পুরো ছাড়া করতে বসে কিরা আমি ফ্রাইডে মুভি দেখার সময় আমার সব আচ্ছা এই যে ইন্টারভেলের তুমি কি সেই যে ব্লু বলো আমাকে রাখো আচ্ছা যখন হচ্ছে আমাদের পরপর দুইটা আইটেশন যদি বলা হয় যে প্রত্যেকটা আইটেশনের পরে ইউরো বের করেন ঠিক আছে তাহলে হচ্ছে এটা হচ্ছে নিউ মান ঠিক আছে x এর আর এটা হচ্ছে আমরা যখন ইউরো দেখছিলাম তখন দেখছিলাম এটা হচ্ছে ট্রু ভ্যালু আর এটা দেখছিলাম কি এটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু আর এখানে হচ্ছে x নিউ মাইনাস x হোল x নিউ মাইনাস x হোল ডিভাইডেড বাই x জানি হ্যাঁ ওটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ইউরো বের করা হ্যাঁ আর যদি আমরা পরপর আইটারেশনে যদি আমরা ইউরো বের করতে চাই তখন হচ্ছে এটাকে নিউ ভ্যালু ধরবেন এটাকে ধরবেন ওল্ড ভ্যালু অবশ্যই নিউ ভ্যালুটা কি আমার বেশি ট্রু আমার তাই না বেশি এক্সাক্ট আর এই ভ্যালুটা কি আমার তার থেকে কম এক্সাক্ট সো যখন পরপর দুইটা আইটারেশনে বের করবে তখন হচ্ছে যদি আপনাকে অ্যাকচুয়াল মান না দেওয়া থাকে আপনার এই যে ফাংশনটার কোনো এক্সাক্ট মান আপনি জানেন না তখন তো অ্যাকচুয়ালি ইউরোটা বের করতে পারবেন না তখন আপনাকে এই ইউরোগুলো বের করতে হবে আইটারেশন সো আইটারেশন ইউরো যদি আমরা বের করতে চাই তখন হচ্ছে এই ফর্মুলাটা মনে রাখবেন প্রথমটা যেটা হবে x এর মান সেটা হচ্ছে নিউ পরেরটা হবে কি ওল্ড এই দুটো ডিফারেন্সের অ্যাবসলিউট মানটা আর রিলেটিভ কি x নিউর সাপেক্ষে অ্যাবসলিউট ইউরোটা আর পার্সেন্টেজ এর কি জাস্ট এই রিলেটিভ এর সাথে 100 গুণ ঠিক আছে মনে থাকবে সো এইখানে দেখেন ফার্স্ট ইটারেশনে কখনো আপনি ইউরো বের করতে পারবেন না কারণ তার আগে কোনো ওল্ড মান নেই বা নিউ ওল্ড মান নেই বাট সেকেন্ড ইটারেশনে যখন আমরা আসতেছি তখন আমাদের নিউ মান কি সি এর 1.75 আর ওল্ড মান 1.5 তো সেকেন্ড ইটারেশনে আমরা বের করতে পারবো যে কোনো ইউরো সো 1.75 মাইনাস 1.5 আর এটা যদি বের করতে চাই 1.75 মাইনাস 1.5 আর রিলেটিভ পার্সেন্টেজ যদি বলে তাহলে আবার দেখেন 1 2 ইটারেশনে 2 ইটারেশন মানে এটা তো মানে ফার্স্ট ইটারেশনের জন্য না অ্যানসারটা এটা হচ্ছে সেকেন্ড ইটারেশন ফার্স্ট ইটারেশন আমরা বের করতে পারতেছি না ফার্স্ট ইটারেশনে তো আমাদের কোনো প্রিভিয়াস মান নেই তাই না সেকেন্ড ইটারেশনে কি হবে তারপর আবার থার্ড ইটারেশনে কোনটা বের হবে 1.75 আর 1.625 দেন 1.625 1.5625 এভাবে করে প্রত্যেকটা যে স্টেপ রয়েছে প্রত্যেকটা স্টেপে একটা ইরর বের করবে যদি ইরর চায় কোশ্চেন সো এখানে আরেকটা হচ্ছে ছক করে দিবেন ঠিক আছে আরেকটা ছক করে ইররগুলো সাইডে বসিয়ে দিবেন বুঝতে পারছি সেকেন্ড ইটারেশনটা দেখাতে হবে দেখেন থার্ড ইটারেশনে যদি হয় তাহলে সেখানে বসবে কি মানে এই টেবিলটা দ্বারা করতে হবে না এই টেবিলটা করা ইজি আপনি নাও করতে পারেন ঠিক আছে টেবিলটা করে আমি দেখছি যে ইজি হয় বসানো আর কি সো আপনি রিপ্লেস করে দিবেন জাস্ট আপডেট করে দিবেন আর যদি আপনার কাছে মনে হয় যে টেবিল করা আমার মানে ঝামেলা লাগতেছে তাহলে আপনি হাতে করে দিবেন এক্সপেক্টটা লাইন অ্যাড করে কি লিখতে ইরো ইরো ইরোরের জন্য যদি ইরোর চাওয়া হয় তখন হচ্ছে আপনি টেবিল করে এই সাইডে
বসেই রাখবেন না, মানগুলো কিন্তু বের করবেন, ঠিক আছে? তিনটা এরর মধ্যে যে কোনো কিছু থাকতে পারে, নাও থাকতে পারে, অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর, রিলেটিভ পার্সেন্টেজ। এরপরে যে মেথডগুলো দেখবেন সবগুলোতে এরকম এরর আপনাদের ক্যালকুলেট করা হয়। শেষ শেষ। ছুটি না, এটা ফার্স্ট মেথড ছিল, সবাই খাতা কলম গুটিয়ে নিচ্ছে। আরেকটা মেথড আছে। ম্যাম আজকে তো শেষ। এই মেথডটাও এর সাথে রিলেটেড, ঠিক আছে? বাট এটার একটু আপডেটেড ভার্সন। মুছে দিব তুলসী। আরেকটা মেথড আমরা দেখবো যেটা ফলস পজিশন মেথড, আর এটার নাম হচ্ছে রেগুলার ফলস মেথড। এই মেথডটা ইউজ করে আমরা সেমই ইকুয়েশনের রুট ফাইন্ড করব, যে কোনো একটা লিনিয়ার আর নন লিনিয়ার। না আমাদের ইকুয়েশন দেওয়া থাকবে যে এই মেথড ইউজ করো। ইকুয়েশন দেওয়া থাকবে, রেঞ্জ দেওয়া থাকবে, না দেওয়া থাকলে বের করে নেবেন। যদি দেওয়া থাকে তাহলে আপনার কাজ কমে গেল, আর যদি না দেওয়া থাকে তাহলে বের করে নেবেন, বের করতে আপনার পারবেন। সো আমরা এখন যে মেথডটা দেখবো সেটা হচ্ছে ফলস পজিশন মেথড আর রেগুলার ফলস মেথড। এটার নাম থেকে কি বোঝা যাচ্ছে এটা কিভাবে রুট ফাইন্ড করবে? দেখেন এটার আমরা কি বাইসেকশন মেথডে কি করেছিলাম, রেঞ্জটাকে কি দুইটা ভাগে ভাগ করেছিলাম, তাই না? সো এক্ষেত্রে হচ্ছে দুইটা ভাগে ভাগ করব না, আমরা প্রথমে একটা ফলস একটা পজিশন ধরে নিব যে এই পজিশনে হচ্ছে রুটটা রয়েছে, তারপর ফলস পজিশনটাকে আস্তে 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 করে আমি আমার এক্সাক্ট রুটের কাছে নিয়ে আসব। সো এর জন্যই বেসিক্যালি এটার নাম হচ্ছে ফলস পজিশন মেথড। এই ফলস পজিশন মেথডের জন্য একটা আলাদা ফর্মুলা রয়েছে আমাদের সিটা ক্যালকুলেট করার জন্য, ঠিক আছে? সো ওই ফর্মুলাটা ডেরিভেশনটা আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে আপনাদের স্লাইডে নেই, সো এটা খাতা লিখে নেবেন, ঠিক আছে?
তুমি না দিলি আমাকে মোবাইল বের করছিস না? চিপস কেন তোমার লোভ লাগে? ইসরায়েলের কোনো প্ল্যান করবে No thanks. Since I choose. অবাক ভালোবাসা কবে কোক শুরু হতে গেল
কি চাচ্ছি যে কোনো একটা নন লিনিয়ার ইকুয়েশনের রুট ফাইন্ড করব। হ্যাঁ, আমরা ধরে নিয়েছি এটা আমার নন লিনিয়ার ইকুয়েশন, তো এটাকে আমরা f(x) লিখতে পারি, f(x) লিখতে পারি, y লিখতে পারি, y = 3x² + 3x + 4 এটা ধরে নিয়েছি, জাস্ট র‍্যান্ডম একটা ধরে নিয়েছি, ঠিক আছে। সো আমরা কি চাচ্ছি এই ইকুয়েশনটার রুট ফাইন্ড করব। সো যদি আমরা কোনো একটা নন লিনিয়ার ইকুয়েশনকে গ্রাফ পেপারে আঁকি তাহলে আমরা কি পাই বলেন তো? কি আকৃতি পাই? গ্রাফ পেপারে যদি কোনো একটা নন লিনিয়ার ইকুয়েশনকে আমরা ড্র করি তাহলে আমরা কি ধরনের আকৃতি পাই? কার্ভ পাই, obviously কার্ভ আসবে, ঠিক আছে। আর লিনিয়ার ইকুয়েশনে স্ট্রেট লাইন। আচ্ছা, এই ইকুয়েশনটা আমি ধরে নিলাম, জাস্ট র্যান্ডমলি ধরে নিয়েছি। এই ইকুয়েশনটাকে আমি গ্রাফ পেপারে আঁকলাম, হ্যাঁ, এক্স ওয়াই কোঅর্ডিনেট বরাবর, এবং এই কার্ভটা আমি পেয়েছি, এই কার্ভটা আমি পেয়েছি, এটা হচ্ছে আমার কার্ভ। সো এই কার্ভটা এক্স এক্সিস কে যেই বরাবরে ছেদ করেছে বা যেই পয়েন্টে ছেদ করেছে সেটা কি আমার রিয়েল রুট, তাই না? সো এই পয়েন্টটিকে আমার রিয়েল রুট, এটা হচ্ছে আমার এই ইকুয়েশনটার রুট, অবভিয়াসলি। আচ্ছা, সো এখানে তো আমরা রিয়েল রুটে আগে যেতে পারবো না, আমাদের কি করতে হবে? প্রথমে একটা ফলস রুট নিয়ে নিতে হবে। কিভাবে নিব? এইটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনের লোয়ার, এটা হচ্ছে লোয়ার লিমিট এবং এটা হচ্ছে আপার লিমিট, ঠিক আছে। এই আপার লিমিটটাকে আমি এ ধরে নিলাম আর লোয়ার লিমিটটাকে বি ধরে নিলাম, এবং এই দুইটা পয়েন্টকে আমি একটা স্ট্রেট লাইন দ্বারা যুক্ত করেছি। এটা হচ্ছে আমার স্ট্রেট লাইন। দেখেন, এই এ পয়েন্ট আর বি পয়েন্টটা আমি কি করেছি? একটা স্ট্রেট লাইন দ্বারা যুক্ত করে দিয়েছি, এবং এই স্ট্রেট লাইনটা যেই পয়েন্টে এক্স অ্যাক্সিস কে ছেদ করেছে সেই পয়েন্টটাকে আমি বলতেছি কি আমার ফলস রুট। এই সি হচ্ছে আমার কি ফলস রুট। আমার রিয়েল রুট কোনটা? এইটা, আর এইটা আমার কি ফলস রুট। আমি ধরে নিচ্ছি যে এটা আমার রুট, আসল রুট। আমরা আস্তে আস্তে রিয়েল রুটের কাছে যাব। তো আমরা কি করলাম? এই যে এইটুকু বরাবর আমি ধরে নিচ্ছি যে এক্স অ্যাক্সিস বরাবর এইটুকু হচ্ছে আমার এ, ঠিক আছে, ধরে নিচ্ছি। আর এইটুকু যে অংশ, এইটুকু অংশটা আমি ধরে নিচ্ছি বি, আর সি পর্যন্ত যতটুকু গেছে এইটুকু ধরে নিচ্ছি সি। সো এ এর কোঅর্ডিনেট কি হবে বলেন তো? এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু আছে? এ, তাই না? সো এক্স হবে এ, আর ওয়াই কি হবে তাহলে? কত হবে এখানে কোঅর্ডিনেট? যদি y কি f of x না, সো x এর মানে এখানে কত? a, সো এটা কি হবে? f of a। বুঝতে পারছি? দেখেন, এইটুকু আমার কি x কোঅর্ডিনেট, এইটুকু হচ্ছে কি x, এই অংশটুকু আমি x ধরে নিচ্ছি, আমি তো জানি না মান, আমি জাস্ট ধরে নিচ্ছি। এইটুকু মানকে আমরা ধরে নিচ্ছি কি a, আর এই b এর এই পর্যন্ত মানটুকুকে ধরে নিচ্ছি b, ঠিক আছে। আর c পর্যন্ত যে মানটুকু গেছে এটুকুকে ধরে নিচ্ছি c। এখন এই a এর জন্য আমি কোঅর্ডিনেট বের করতে চাচ্ছি, x কোঅর্ডিনেট y কোঅর্ডিনেট, ঠিক আছে। সো x কোঅর্ডিনেট কোনটুকু হবে? অবশ্যই এইটুকু, তাই না? সো এইটুকু কি আমার a। এখন আমি y বের করতে চাচ্ছি, তো y কিভাবে বের করব? এখানে তো y এর জন্য কিছু আমার ধরে নিতে হবে। সো আমরা ধরে না নিয়ে এইখান থেকে তো আমরা বের করতে পারছি। আমার y কি? y কি আমার f of x, তাই না? সো এখানে x আমার কত? a। যদি x এর জায়গায় আমি a বসিয়ে দিই তাহলে f of a তো আমার y, তাই না? সো আমি এখানে y এর জায়গায় কি বসিয়েছি? f of a। সেম ভাবে b এর x কোঅর্ডিনেট কি হবে? b, আর y কোঅর্ডিনেট হবে f of b। c এর x কোঅর্ডিনেট কত হবে? c, আর y কোঅর্ডিনেট কত? c এর y কোঅর্ডিনেট কত? c এর 0। কেন y কোনো মান আছে? জাস্ট x এর তো মান। এখানে যদি হতো তাহলে মান থাকতো, এখানে যদি হতো তাহলে মান থাকতো, হ্যাঁ, y এর তো কোনো ভ্যালু নেই। তো c এর স্থানাঙ্ক কত? c আর g। এখন দেখেন, এই কার্ভটার আমরা ফর্মুলা বের করার জন্য আমরা কি করলাম? প্রথমে এই কার্ভটার যে ঢাল আর এই AC এর যে ঢাল দুইটাই সেম, হ্যাঁ। এখানে যদি tan θ দিয়ে আপনি কোণ
লিখতেছি যে স্লোপ অফ AB ইজ ইকুয়াল টু স্লোপ অফ AC। স্থানাঙ্ক থেকে স্লোপ বের করার সূত্র কি ছিল বলেন তো? x2 মাইনাস y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। সো এইটাই আমরা করেছি। AB এর ক্ষেত্রে দেখেন, A আর B এর ক্ষেত্রে দেখেন, y2 কত আমার f of b, y f of a, f of b মাইনাস f of a। দেখেন এটা কি আমার x1 আর x2 আর এটা হচ্ছে আমার x1। সো b মাইনাস a নিচে। আবার ac এর ক্ষেত্রে সেম, এটা কি 0 মাইনাস f y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এই জিনিস এখানে আমি লিখেছি, বুঝতে পারছি? দেখেন একটু মিলিয়ে, আপনাদের যদি ডেরিভেশন আসে তাহলে কিন্তু এই চিত্রটা আঁকতে হবে না, কিন্তু লিখতে পারবেন না। চিত্রটাকে জাস্ট এটুকু করবেন, তারপরে কি জাস্ট আমরা এটাকে সিম্পলিফাই করেছি, আর কিছু না। এখানে আমরা c মাইনাস কে এখানে নিয়ে এসে এই পাশে হচ্ছে বাকি টার্মগুলোকে নিয়ে নিয়েছি, দেন এটা এই পাশে চলে গেছে, দেন c এর মানটা কি বের করেছি। সো ফলস পজিশন মেথডে c বের করার জন্য হচ্ছে ফর্মুলা হচ্ছে আমার এইটা। আগে c বের করতাম কিভাবে? a + b ডিভাইডেড বাই 2, জাস্ট মিড পয়েন্ট বের করতাম। আর এখন c বের করার ফর্মুলা কি আমার নতুন ফর্মুলা এইটা, ফলস পজিশন। সো এই ক্ষেত্রে আমার রুটটা কিভাবে ফাইন্ড করবে দেখেন, আপনাদের তো লোয়ার লিমিট যেভাবে বাইসেকশন মেথড কাজ করে না, ফলস পজিশন মেথডটাও সেম ভাবে কাজ করে। এখানে রেঞ্জ চেঞ্জ হবে। সো রেঞ্জ চেঞ্জ হবে, b এর রেঞ্জ হয়তো এখানে চলে আসবে, a এর রেঞ্জ এখানে চলে আসবে, এভাবে করতে করতে আস্তে আস্তে এই b এর রুটের কাছে চলে আসবে। ঠিক আছে, জাস্ট সেই প্রতিবার ফলস পজিশন এইখান থেকে এই পয়েন্টে আসবে, এই পয়েন্টে আসবে, এই পয়েন্টে আসবে, এভাবে করে এই কাছে পয়েন্ট চলে আসবে। ঠিক আছে, প্রত্যেকবারই হচ্ছে যদি আমরা ম্যানুয়ালি চিন্তা করি, প্রত্যেকবারই আপনার হচ্ছে এভাবে দুইটা যে রেঞ্জ চেঞ্জ হবে, রেঞ্জের মধ্যে একটা স্ট্রেট লাইন হবে, এবং স্ট্রেট লাইনটা যেই বরাবর ছেদ করেছে ওইটাকে আমি আমার রুট ধরে ধরে আগাবো। ঠিক আছে, যদি ম্যানুয়ালি চিন্তা করি কিভাবে হচ্ছে আসলে কাজটা। সো ফলস পজিশন মেথডে হচ্ছে আমাদের c বের করার ফর্মুলা হচ্ছে এটা ইজি ফর্মুলা দেখেন, a * f of b minus b * f of a, নিচে হচ্ছে f of b এর যেটা সেই টার্মটা মাইনাস f of a এর টার্মটা। জাস্ট উল্টাটা আমরা মনে রাখবেন যে এখানে b থাকলে এখানে a, এখানে a থাকলে এখানে b। ঠিক আছে, ইজি ফর্মুলা, মনে রাখতে সুবিধা হবে। বুঝতে পারছি? পুরো দেখি বলছি কোনটা? কিন্তু a থাকলে b থাকলে আচ্ছা এইটা জাস্ট আমি এই যে ফর্মুলাটা মনে রাখার ফর্মুলা বলতেছি যে এটা a আর এটা f of b, আচ্ছা ঠিক আছে, এটা b f of a, আর নিচে তো এই ফাংশনের যে টার্মটা রয়েছে সেটাই। তাহলে আমি এটা মুছে দিলাম। ঠিক আছে, সবাই তুলে নিয়েছি তো? এটা কিন্তু স্লাইডে পাবেন না। তাহলে এক্সামে কি এই ডেরিভেশনটা দেখাইতে হবে পুরোটা? যদি আসে, যদি বলে যে write the formula of false position method, যদি এরকম থাকে যে কোশ্চেনে write the formula of false position method, তাহলে লাগবে। আর যদি না থাকে তাহলে আপনি জাস্ট ম্যাথ করবেন, যদি ম্যাথ করতে পারেন। এটার ম্যাথ একদম ইজি, বাইসেকশনে যা করছেন সেম টু সেম, জাস্ট c এর ফর্মুলাটা ভিন্ন, c এর ফর্মুলাটা ভিন্ন, এবং এটাই আপনার আইটারেশন কম লাগবে। ঠিক আছে, আইটারেশন কম লাগবে। এটা অন্য একটা ম্যাথ অবশ্য, বেশি আইটারেশন লাগবে। ম্যাম এখানে কি শুধু ওই যে মিড পয়েন্ট বাদ দিয়ে শুধু ফলস পজিশন মেথডটা মিড পয়েন্টটা ক্যালকুলেট করব, তখন হচ্ছে f of c ক্যালকুলেট করব, আমি দেখিয়ে দিচ্ছি। সেম টু সেম বাইসেকশন মেথড, যদি শুধুমাত্র c এর ফর্মুলাটা ভিন্ন। c আগে আমরা মিড পয়েন্টটা ক্যালকুলেট করতাম না, এখন হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করব। আচ্ছা, আমরা একটা
জাস্ট ওয়ানের জায়গায় টু আমি তাই বুঝি বের করেন সেম হবে না ক্যালকুলেশন তো ভিন্ন হবে ইকুয়েশন যে কোনো কিছু থাকতে পারে কিন্তু ম্যাটার করে না প্রসেস মনে রাখতে হবে স্টেপস গুলো মনে রাখতে হবে করেন রিজেস্টার বের করে আমাকে বলেন কত আসছে জিরো বসলে কত আসে মাইনাস -1 টু ওয়ান বসলে টু বসলে -1 ওয়ান বসাইলে মাইনাস ওয়ান আচ্ছা টু বসলে ফোর ওকে তাহলে আমার রেঞ্জ কত সরি ম্যাম One. হবে না তো ফাইভ হবে ফাইভ হ্যাঁ 5 আসে তাহলে আমাদের রেঞ্জ কত 1 আর ফাইভ 1 আর 2 সরি টু যেটা বসিয়ে দিয়েছে এইটা আপনারা ভুল করবেন অনেক যে এই মানটা না এই মানটা এটা হচ্ছে লোয়ার রেঞ্জ যেটা বসে আমি মাইনাস পেয়েছি এটা হচ্ছে আমার লোয়ার রেঞ্জ আর যেটা বসে পজিটিভ মান পেয়েছি এটা হচ্ছে আমার আপার রেঞ্জ ঠিক আছে সো যদি আমি ফার্স্ট ইটারেশন কথা চিন্তা করি সেম বাইসেকশনের মতো আমরা d1 ধরে নিলাম আমার 1 আর d1 ধরে নিছি রেঞ্জ থাকতে পারে লিমিট থাকতে পারে এ বি থাকতে পারে কিন্তু সবসময় ধরে নেবেন যে যেটা ছোট আছে সেটা হচ্ছে আমার লোয়ার রেঞ্জ আর যেটা বড় আছে সেটা আমার আপার রেঞ্জ ঠিক আছে আরেকটা ব্যাপার কনফিউজ হয়ে গেছে যে রেঞ্জ বের করার সময় আপার রেঞ্জটা প্লাস থাকা লাগবে না আপার রেঞ্জেরটা বসিয়ে সবসময় পজিটিভ মান পাবে আর লোয়ার না রেঞ্জ আগে 1 2 বের করা পজিটিভ আপনি পরপর নেগেটিভ পজিটিভ মান পেয়েছেন নেগেটিভ মানটা বসিয়ে কি আপনি কি পেয়েছেন লোয়ার আচ্ছা ঠিক আছে মানে নেগেটিভ পজিটিভ মান হ্যাঁ পাবো আপনি 1 বসিয়ে নেগেটিভ পেয়েছেন তাই না আর 2 বসিয়ে পজিটিভ মান পেয়েছেন হ্যাঁ তাই তো সো যেই মানটা বসিয়ে আপনি নেগেটিভ পাবেন এই মানটা হচ্ছে লোয়ার রেঞ্জ আর যেটা বসিয়ে পজিটিভ পাবেন সেটা হচ্ছে আপনার আপার রেঞ্জ ওকে এখন হচ্ছে আমরা C1 ক্যালকুলেট করব C1 ক্যালকুলেট করার জন্য আমার ফর্মুলা মনে রাখতে হবে ম্যাম ফর্মুলা কি শুধু নিচেরটা ছিল যেটা লাস্টে দেখা হচ্ছে হ্যাঁ ওইটাই ফর্মুলা আর ওটা হচ্ছে মেথড ডেরাইভ করে আমি দেখিয়েছি কিভাবে আসছে ফর্মুলা ফর্মুলা একটাই ম্যাথে ইউজ হবে একটাই ঠিক আছে হুম হ্যাঁ হ্যাঁ আসতে পারে যা দেখাবো তাই আসতে পারে ক্লাসে ঠিক আছে সেইগুলো আমি জাস্ট দিলাম এটা A1 এটা B1 আমরা তো এই মানগুলো বসিয়ে আসছি তাই না এখানে মানগুলো তো আমরা জানি এখানে এর মান কত এখানে 1 f of 1 বসে কত পেয়েছি মাইনাস ওয়ান আর b এর মান কত এখানে 2 আর b এর মান বসে পেয়েছি 5 তাই না ম্যাম মেবি একটু ভুলেছে ভুল হয়েছে ম্যাম ওখানে এফ অফ বি যেটা 5 ছিল ও আচ্ছা দেখেন তো কত আসে বেশি 1.66 আমি জাস্ট ক্যালকুলেশন করতেছি
c1 এর মান বসানোর পরে আমার কি মান আসছে পজিটিভ মান তাহলে আমি কাকে চেঞ্জ করব বলে তো আগে চেক করতে পারবো আবার আজকে নুরাল সিস্টেম কি হয় ফাংশনে বসাতে হবে না দেখেন জাস্ট এখানে সি বের করার ফর্মুলাটা বিনা সব সেম সি এর মানটা এখন কি ফাংশনে বসালে ফাংশনে বসিয়ে যদি নেগেটিভ মান পান লোয়ার রেঞ্জকে চেঞ্জ করবে যদি পজিটিভ মান পান আপার রেঞ্জকে চেঞ্জ করবে সেম 1964 এইখানে ঠিক আছে শিওর দেখেন তো এখানে তো এটা আচ্ছা ये f এর ওই যে ক্যালকুলেশন একটু করো তো ওই যে f of 1.667 1.67 এটা এসে ভুল থাকতে পারে এখানে Ma'am, 1.96 1.96540796 1.96 54 আচ্ছা 0796 চারটা পাঁচটা ঠিক আছে তাহলে এটা তো পজিটিভ আসছে তাই না তো পজিটিভ আসলে আমার হচ্ছে আমার আপার রেঞ্জটা চেঞ্জ হবে এর মধ্যে ভুল থাকবে আপনি আরো দুটো ইটারেশন করেন তো দুটো ইটারেশন করেন সেকেন্ড আর থার্ড আর ইউটা বের করেন সাথে তাহলে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে কোনো প্রবলেম আচ্ছা তো সেকেন্ড আর থার্ড ইটারেশন করেন আর ইউটা বের করেন রিলেটিভ পার্সেন্টেজ ইউটা বের করেন সেম বাইসেকশনের মতো এইটা আপনারা টেবিল করে নিতে পারেন ঠিক আছে যে এর জন্য f অফ a এর জন্য b f অফ b এর জন্য c f অফ c এর জন্য তাহলে হচ্ছে আপনাদের করতে সুবিধা হবে টেবিলের ফরম্যাটটা এখানে নেই বাট আপনারা করে নিতে পারেন এটা তো আগেটার মধ্যে ছিল c c এর ফর্মুলাটা ভিন্ন তার জন্য হচ্ছে আমার ইটারেশন কম লাগে ঠিক আছে এখন আমি যদি হচ্ছে ওইটা কোশ্চেন দেন তখন যদি আমরা ভুলে এটা দিয়ে দিই বা এটা দিয়ে ওটা দিয়ে দিই না এটা কেন দিবেন আপনার মেথডের নাম দেওয়া থাকবে না আপনাকে বলাই থাকবে যে ফলস পজিশন মেথড দিয়ে করেন ঠিক আছে বা বাইসেকশন মেথড দিয়ে করেন ম্যাম এখন ফর্মুলাতে b এর মান 1.667 আমি যদি এখানে ফাংশনে যদি b তো দিই তাহলে আবার ফাংশনে b এর মান বসে তারপর বের করে আবার ইকুয়েশন করতে হবে বুঝিনি বুঝেন নাই মানে একটু আগে b1 b1 এর মান ছিল 2 যেটা ফাংশনে মান ছিল 5 অ্যানসারটা হ্যাঁ 5 ছিল তো এখানে এই ফাংশনের মান আপনি বের করে ফেলছেন হ্যাঁ এখন b এর মান 1.667 এখন b এর মান সেই ফাংশনে বসে আসে আবার 5 এর মতো হ্যাঁ অ্যানসার তবে আপনি তো সব ক্যালকুলেট করা আছে এখানে এর মান কত দেখেন 1 তাই না তো আপনি এখানে কি বলেন আপনি তো অলরেডি বের করে ফেলেছেন কিছু বের করা লাগতেছে না এটাই দেখেন এর মান কি আমার 1 f অফ b কে আমি বের করে ফেলছি এই যে বের করছেন কিন্তু তাই না সো ইনটু 1.96540
into f of a এর মান কিন্তু আমরা আগেই বের করে ফেলছি তাই না f of a এর মান কত ছিল -1 f of b 1.6 আপনার নতুন করে কিছু বের করা লাগবে না আপনার বের করা হয়ে গেছে অলরেডি ঠিক আছে এখন আমরা এই যে মানটা বসি এখানে নতুন মান পাবো সেই মানটাকে আবার ফাংশনে বসাবেন দেন আপনার আবার আরেকটা মান আসবে দেন আপনি চেঞ্জ করবেন আপনার লিমিটটাকে বুঝতে পেরেছি আচ্ছা একটু প্র্যাকটিস করবেন আমি বারবার বলতেছি একটু প্র্যাকটিস করুন প্র্যাকটিস না করলে কিন্তু করতে পারবেন না মনে হবে যে আমি ইজি সবই পারি কিন্তু যখন করতে যাবেন তখন বেঁচে যাবে ইরোটা বের করেন পর এখানে প্র্যাকটিসটা করে যান তাহলে বাসায় গিয়ে কষ্ট হবে না তারপরে নেগেটিভ আচ্ছা ওটা তুমি তো অ্যাডভান্স তাহলে সি এর মান কেমন f of ঠিক আছে f of c 1.225 f of c yes nice মানে ভুল আছে না ঠিক আছে ঠিক আছে আমাদের এই আপনাদের ভুল আছে এইখানে ভুল আছে ম্যাম এখানে তো মাইনাস হইতেছে এগুলো ভ্যালু মাইনাস হচ্ছে x2 হচ্ছে আপনার রুট c ধরছে আপনাদের তো ধরে এটা তো সব পজিটিভ আছে এখানে 1.1667 আমাদের 1.667 ওই তো এটা 3-4টা নিছে আপনারা হচ্ছে 3টা ম্যাম আমাদের 1 আসে না আমাদের 1.667 যে বলছে অ্যানসার নেই সেই দিয়ে ভুল আছে 1.1667 না 1.667 এটাই ম্যাম প্রথমে ক্যালকুলেশনে ভুল ও তার জন্যই ম্যাম থ্যাংক ম্যাম আর কোনো সলিউশন আচ্ছা আপনারা পারবেন তো করতে তাই না ইনশাআল্লাহ তাও একবার তাহলে আমি ছুটি ওই ভুল হয়েছে আরেকবার ভিডিও বাজারে যেরকম এই যে এই টেবিলটা নতুন করে করতে পারেন ঠিক আছে আপনার যে বাইসেকশনের টেবিল না বাইসেকশনের টেবিলে হচ্ছে যেটা ছিল শুধুমাত্র a b c লাগছে এখানে ফাংশনগুলো দিবেন এটা হচ্ছে a f of a ঠিক আছে b f of b c f of c এটা হচ্ছে আপডেটটা দেখাইছে যে লোয়ার রেঞ্জকে চেঞ্জ করতেছে নাকি আপার রেঞ্জকে চেঞ্জ করতেছে এটা আপনি নাও দিতে পারেন এটা ভালো দিতে পারেন এখানে হচ্ছে ইরোর চাইলে ইরোরের টার্গেট একটা ছক দিতে পারেন বুঝতে পারছি সবাই করতে পারবো ইনশাআল্লাহ যদি টেবিল করেন অবশ্যই প্রথম দুইটা স্টেপ ইলাবোরেটলি করবেন তারপরে টেবিল করবেন তারপর ম্যাম আচ্ছা আপনাদের ওই যে এখানে যে f of প্রবলেম আছে আমাকে দেখে নেবেন
আজকের ক্লাস কি বুঝতে পারছেন দুটো মিনিট? শেষ না এটা হচ্ছে আজকে শেষ, এই পর্যন্ত শেষ। ভিডিও অফ করে দেবো? না, আপনাদের একটু ম্যাথে প্র্যাকটিস করাই। ম্যাম সাজেশন ক্যামেরা অফ করুন। ক্যামেরা অফ করে দাও। ভাই সাড়ে অফ করুন। ক্যামেরা পজ করেন, অফ করেন। ভিডিও অফ। ম্যাটল্যাব অক্টেভ ওপেন করেন। পিসি ঠিক আছে বলেছি। সবাই অক্টেভটা ওপেন করেন, ঠিক আছে, ব্রাউজারে গিয়ে। দেখো করা। নিচে রাখো, এই জায়গাটা রাখো। তোমার পিসিতে নেটই নেই। সামনেগুলো দেখুন। টেবিলটা একটু দেখুন। অক্টেভ ওপেন করবেন, অক্টেভ এডিটর অনলাইন। ম্যাথের কাজগুলো আমরা অক্টেভে করি না? ও ওপেন করছেন? ট্রি হলো, ট্রি এখন হলো। আসেই না। OCTABE ওটা পড়টা নিচেরটা। ইউজ করতে পারি না। এটা ইউজ করতে পারি না। কেন? এর আগে তো করাইছি। আমি ম্যাম আপনার একটা ক্লাস মিস করছি, একটা ক্লাস এটা করেছি। আমি তো কয়টা ক্লাস করছি? কয়টা ক্লাস? চারটা ক্লাস, চারটা না পাঁচটা ক্লাস করাইছি। একটা প্রথম ক্লাসে করানো হয়নি, সেকেন্ড থার্ড ক্লাস থেকে করানো হয়েছে। সাত ক্লাসে থার্ড আসেনি। ফোর্থ একটা ক্লাস হসপিটালে ছিল। এটা হসপিটালে পড়েছে। ও তখন অর্ধেক মারা ছিল। ওই দিনে মরে যেত। আল্লাহ বাঁচাক। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে একটা টেবিল দেওয়া আছে। হ্যাঁ, টেবিলে কিছু স্টুডেন্টের কিছু সাবজেক্টে মার্কস দেওয়া আছে। তো এই মার্কসগুলোকে টেবিল আকারে দেওয়া আছে, তার উপরে আমাদের কিছু অপারেশনস পারফর্ম করতে বলতেছে। অপারেশনসগুলো অবশ্য নেক্সট স্লাইডে রয়েছে, আমি তো দেখাই। কিছু একটা করছিলাম একবারে, যে কি জানি কলাম সারি করে করে। হ্যাঁ করছেন, অনেক কিছু করাইছে। দেখেন প্রথমে বলতেছে একটা
6/3 ম্যাট্রিক্স ক্রিয়েট করতে, যেটা নাম কি হবে অল মার্কস, হ্যাঁ, এবং সেটা কি কন্টেইন করবে প্রথম 3টা কোর্সে মার্কস। একটা 6/3 ম্যাট্রিক্স বানাতে বলতেছে, যেটা 6 মানে কি রো হবে 6 আর কলাম হবে 3, এবং এই ম্যাট্রিক্সের নাম দেব কি আমরা অল মার্কস, এবং সেটা কি কন্টেইন করবে প্রথম 3টা কোর্সে মার্কস, প্রথম 3টা কোর্সে মার্কস। আপনারা এটা করেন, প্রথমে ক্রিয়েট করেন একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করেন 6/3 এর, যেটার নাম দিবেন অল মার্কস, এবং সেটা কি প্রথম 3টা কোর্স ম্যাথ, প্রোগ্রামিং এবং থার্মোডাইনামিক্স, এই 3টা কোর্সের মার্কস ক্যারি করবে। ঠিক আছে, ক্রিয়েট করেন একটা ম্যাট্রিক্স। মনে আছে ম্যাট্রিক্স ক্রিয়েট করা? ভুলে গেছেন? প্রতিদিনই ভুলে যান? এই 7 দিন পর ক্লাস থেকে ভুলে যান নাকি? কারো মনে আছে? যদি নদিন করে দেয় বলে নাম দেখেন অল মার্কস। আগে লেখেন অল মার্কস, লেখেন কমান্ড লাইন দিয়ে, হ্যাঁ, ইকুয়াল দিয়ে আমি এখানে বোর্ডে লিখে দিচ্ছি। এটা সিমultaneously আমি এটা দেখাতে পারবো না, কমান্ডটা তার জন্য বোর্ডে লিখে দিচ্ছি, আপনি জাস্ট কমান্ডগুলো টাইপ করে লিখবেন। আমরা একটা অল মার্কস নামে হচ্ছে একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করব, যার মধ্যে কি হবে প্রথম 3টা কোর্সে মার্কস। তো প্রথম 3টা কোর্সে দেখেন এখানে রো আমার কয়টা? 6টা। রো কয়টা? 6টা, কলাম 3টা। সো আমরা রো বরাবর ভ্যালুগুলো লিখব। রো বরাবর ভ্যালু কি আছে? 24, 44, 36। তারপর রোটাকে সেপারেট করার জন্য দুইটা সেমিকোলন, এভাবে করে প্রত্যেকটা রো এর ভ্যালুগুলো লিখবেন। 52, 57, 68 সেমিকোলন, 66, 53, 69। ম্যাম মেকানিক্স দিচ্ছি না কেন? কিন্তু বারণ করছে, সেটা এইরকম মনে বলা ছিল প্রথম 3টা কোর্সের মার্ক শুধুমাত্র নেওয়ার কথা। দেখেন দেখো মনে পরে বাকিগুলো এন্টার করেন এভাবে করে, শেষে হচ্ছে একটা ব্র্যাকেট দিতে, 5, 4, 3 সবগুলোর মাঝে স্পেস দিই। এই কমান্ডটা দেন, কমান্ড প্রম্পটে গিয়ে এই কমান্ডটা হ্যাঁ এন্টার দিবেন। সিনট্যাক্স এরর আসছে, এটা তো ভেরিয়েবলের নেম অল মার্কস, এই ভেরিয়েবলের মধ্যে হচ্ছে আমরা একটা স্পেস ক্রিয়েট করা শেষ হয়ে গেছে। মনে করছে কিভাবে ম্যাট্রিক্স ক্রিয়েট করে? রো এর যে ভ্যালুগুলো সেগুলো দিবেন, দেন রোটাকে সেপারেট করার জন্য সেমিকোলন দিবেন। লাস্টের লাইনটা আমরা বাদ দিচ্ছি, লাস্টের কলামটা বাদ, কারণ এইখানে দেখেন কি বলছে, ক্রিয়েট আ 6/3 ম্যাট্রিক্স অল মার্কস নামে টু কন্টেইন মার্কস ফর ফার্স্ট 3 কোর্সেস। প্রথম 3টা কোর্সের মার্ক জাস্ট অল মার্কস এর মধ্যে আমরা রাখছি। এখন সেকেন্ড কমান্ডটা পড়েন কি বলছে? মানে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স হয়নি? বুঝতে পারবেন? হ্যাঁ হয়েছে। ম্যাট্রিক্স করার কথা তুলা হয় না? আচ্ছা তাই বলে, আমি বুঝতে পারছি না, ম্যাট্রিক্স হয় না।
যে করেন আমি জাস্ট পজিশনটা দেখাই এই বোর্ডেও লিখে দিয়েছি বোর্ডেও আবার এটা তাহলে হয়েছে সবার হয়েছে তাহলে সেকেন্ড কমেন্টটা দেখেন কি বলছে পুরো কমেন্ট বলে আমি বলছি ব্রেক তো 10 মিনিট আছে তুমি এত লেট কেন ওটা কি বলতে সেকেন্ড কমান্ডটা দেখেন তো এটা করতে পারেন কিনা মনে করেন যে প্রথম তিনটা কোর্সে গ্রেড শিট আগে জমা করছে পরেরটা গ্রেড শিট পরে জমা করছে এখন হচ্ছে প্রথম তিনটার মার্ক এন্ট্রি হয়ে গেছে এখন লাস্টেরটা যখন রিসিভ হয়েছে এখন আপনি চাচ্ছেন এই অল মার্কস এর মধ্যে ওটাকে অ্যাপেন্ড করে দিতে আপনি নতুন করে ডিক্লেয়ার করবেন না ঠিক আছে নতুন করে কোনো ম্যাট্রিক্স ক্রিয়েট করব না জাস্ট সরি যখন আমার মেকানিক্সের যে মার্কসটা এটা চলে আসবে মেকানিক্সের মার্কসটা যখন চলে আসবে তখন হচ্ছে অ্যাপেন্ড করে দেব ঠিক আছে এখন এটা কিভাবে করতে পারি একটু থিঙ্ক করে আমার মেইন ম্যাট্রিক্সে হচ্ছে মেকানিক্সের মার্কসটা অ্যাপেন্ড করব কিভাবে করতে পারি থিঙ্ক করে আমি একটা হিন্ট দিতে পারি যে আলাদা করে একটা মেকানিক্সের জন্য ম্যাট্রিক্স ক্রিয়েট করবেন দেন অ্যাপেন্ড করবেন আবার অল মার্কস তো এটাতে আবার বসাবো না নতুন করে বসাবেন এটার সাথে জাস্ট মেকানিকের যে মার্কসটা রয়েছে সেটা অ্যাপেন্ড করে দিবেন যোগ করে দিবেন ঠিক আছে অ্যাড করে দিবেন সবগুলোর সাথে লাইক যখন আরেকটা আপনার যে নতুন ম্যাট্রিক্সটা হবে সেটা এরকম দেখতে হবে ঠিক আছে চারটা রো থাকবে আর চারটা কলাম থাকবে ছয়টা রো থাকবে সেম জিনিসই বসাই দিই আবার নো সেম জিনিস এটা করতে পারবেন না আপনাকে অ্যাপেন্ড করতে হবে তাহলে তো এটা অ্যাপেন্ড হলো না এটা তো ইনপুট নেওয়া হয়ে গেল তাই না কেমনে কমন তো যাই না আমি তো হিন্ট দিলাম মেকানিক্সের জন্য একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করেন মেকানিক আলাদা একটা মেকানিক্স নামে একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করেন mechanic is equal to class bracket 6 কলাম হবে এটা রো বর্ড এমনি ম্যাম এটা কি এখন কলামে যাবে কলামে কেন যাবে এটা রো সেপারেট করছেন রো সেপারেট কিভাবে করে একটা রোতে একটা ভ্যালু না রো সেপারেট কি দিয়ে করে সেমিকোলন দিয়ে সেপারেট করে তাহলে একটা রোতে একটা ভ্যালু হবে ও প্রত্যেকটা সেমিকোলন সেপারেট করে মুছার দরকার নেই মুছার দরকার আর অনেক বই আছে এটা জাস্ট সবাই কি কলাম ভেক্টর ক্রিয়েট করছেন যদি রো ভেক্টর ক্রিয়েট করে থাকে তাহলে সমস্যা নেই ট্রান্সপোজ করে
অলমার্স ইজ ইকুয়াল টু অলমার্স এটা আপনি যে নামে ক্রিয়েট করছেন সেটা দিবেন, ঠিক আছে? এই অল মার্কস এর মধ্যে আপনারা আগের যে অল মার্কসটা ছিল সেইটাকে এবং মেকানিক্স এরটাকে যদি কমা দ্বারা মানে অ্যাড করেন তাহলে সেটা অ্যাটেন্ড হয়ে যাবে, ঠিক আছে? এই কমাটা দিন। মানে যেই নামে আপনি নতুন ম্যাট্রিক্সটা ক্রিয়েট করছেন এটা অন্য কিছু হতে পারে, আপনি যেটা দিয়ে ক্রিয়েট করেছেন সেই নাম। আমি জাস্ট মেকানিক্স এর মার্কের জন্য কি হয়েছে, ঠিক আছে? এখন দেখেন নতুন অল মার্কস এর মধ্যে হচ্ছে আপনার আপডেটেড মার্কসটা আছে। অল মার্কস যদি এখানে লেখেন, এখানে অল মার্কস লেখেন, হ্যাঁ এটা দেন, দেখেন আপডেটেড মার্ক হয়ে গেছে, তাই না? আগের মার্কটা কিন্তু আর সে ক্যারি করতেছে না। আমি 0 তে 0 সেট করব ওভাবে হ্যাঁ, নতুন আপডেট মার্ক হয়ে গেছে। কমার জায়গায় যে সেমিকোলন দিলাম সেমিকোলন তো কাজ করবে না, কমার কাজ একটা সেমিকোলনের কাজ না। আমার তো দুইটা ম্যাট্রিক্সকে এইভাবে অ্যাপেন্ড করতে পারি, ঠিক আছে? আমরা চাইলে জাস্ট যে দুইটা ম্যাট্রিক্স আমরা লিখতে যাচ্ছি সেই দুইটার নামটা কমা দ্বারা আমরা সেপারেট করে দেব, তাহলে অ্যাপেন্ড হয়ে যাবে। আরো অনেকগুলো কমান্ড রয়েছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে? আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, ছবি তুলে নিতে পারেন। ম্যাম ঈদ মোবারক আর 9 ক্লাস ঈদের পরে আবার এই যে বাকি যে ফলোইং কম্পিটিশনস গুলো রয়েছে এগুলো হচ্ছে বাসায় ট্রাই করতে পারেন। আমি স্লাইডে আপলোড করে দেব। যেমন এটা আমাদের সলিউশন নাই, আপনি ট্রাই করতে পারেন। মানে আপনার সাথে আমাদের ভিডিও প্রজেক্ট দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। আপনার সাথে আমাদের নেক্সট ক্লাস ঠিক আছে। দুটো ক্লাস আপলোড হয়েছে, আপনাদের ক্লাস হতে পারে না, 5টা ক্লাস হয়েছে। আপনার সাথে আমাদের নেক্সট ক্লাস আবার 1 মাস পরে। এক মাস পর আবার দেখা হবে। 28 তারিখে ক্লাস হবে তো ম্যাম কমান্ড শিওর থাকেন, আবার আমরা কমান্ড ভুলে যাব। ভুলে গেলে হবে না, এটা করে রাখবেন, ঠিক আছে? ছবি তুলে রেখে দেবো। এই আপনি কি অ্যাটেন্ডেন্স দিছেন? না। নাকি আপনি আচ্ছা আমি আজ থেকে জাস্ট আইডি লাস্ট 3 ডিজিটটা বলে জানাবেন, ঠিক আছে? 004 005 195 মুখ্য 00 কেরে বলুন ম্যাম 5% 005 007 then 004 005 007 then 032 020 032 020 then 079 আচ্ছা আপু 20 জন বলা যে 024 হ্যাঁ কিসের মধ্যে যারা সবার পোস্ট then 10 ওর আগে বলছো বুঝুন then বলেন আর তো বাকি আছে 195 ম্যাম আমি 195 বলেন আমাকে বলে যান ম্যাম 204 ম্যাম আমি 0 ব্যাচ 13 13 ব্যাচ কত 1 13 ম্যাম 204 তুমি কি করবে না দিয়েছি 204 দিয়েছি তারপর 001 001 আপনি সবার আগে দেওয়া উচিত আর কেউ আছেন সবাই দিয়েছেন অ্যাটেন্ডেন্স তুমি কাজ করো প্রতিদিন আইসা প্রতিদিন ডেটটা দেখা ওয়াও বাবা দাঁড়াও কই যাও আমি তো বাবা টপ করে দিন হ্যাঁ এই বাবা সেটা না ওইটাও বলো না